এক কথায় প্রকাশের ক্লাসে আজকে আমরা PYQ সেট প্র্যাকটিস করব। তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা হচ্ছে পঞ্চায়েত ক্লার্ক পরীক্ষা 2014 প্রশ্ন। 25টা প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করব আজকের ক্লাসে। সো লেট আস স্টার্ট। তার আগে প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটন হিট করে নেবে, কারণ আগামী দিনের গুরুত্বপূর্ণ এরকম টপিক ওয়াইজ রিলেটেডের ক্লাসগুলো যেন মিস না যায়। তো যাই হোক, চলো শুরু করা যাক। সেই সঙ্গে আমি একটা গুড নিউজ দেবো আজকে তোমাদেরকে, বিশেষ একটি খবর দেবো ক্লাস চলাকালীন আমি তোমাদের বলে দেবো। তো শুরু করা যাক আজকের বিশেষ ক্লাসটি। তো প্রথম 1 নম্বর প্রশ্নে আমি চলে এসেছি। দেখো, আকাশ ও পৃথিবী এর এক কথায় প্রকাশ কি হবে? মানে এক কথায় প্রকাশে আকাশ আর পৃথিবীকে কি বলা হয় এক কথায়? দেখো, একটি শব্দ রয়েছে ত্রয়োদশী। ত্রয়োদশী বলে একটি শব্দ, তোমরা হয়তো আনকমন মনে হতে পারে শব্দটা, কিন্তু আজকের পর থেকে কিন্তু কমন হয়ে যাবে। দেখো, ত্রয়োদশী বলতে আমরা আকাশ আর পৃথিবীকে একসঙ্গে বোঝাই, যেখানে আকাশ পৃথিবী একসঙ্গে বোঝায় এমন একটি শব্দ ত্রয়োদশী। ঠিক আছে। অন্যদিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে রোদসী, রোদসী বলে যে শব্দটা রয়েছে, এই রোদসী মানে কি পরীক্ষায় কিন্তু এটাও দিয়ে দিতে পারে যে রোদসী। তো রোদসী মানে হলো স্বর্গ ও মর্ত। স্বর্গ আর মর্তকে বলা হয় রোদসী। আশা করি ক্লিয়ার। তারপরে দেখো, এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ অন্তরিক্ষ। অন্তরিক্ষ মানে কি বোঝাচ্ছে? অন্তরিক্ষ বলতে আকাশ বা কোনো শূন্য স্থান, ফাঁকা স্থানকে বোঝাচ্ছে। ঠিক আছে, অন্তরিক্ষ। আরেকটা দেখো ধরণী রয়েছে। এই ধরণী বলতে কাকে বোঝাচ্ছে? ধরণী মানে আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর সমার্থক শব্দ ধরণী। ঠিক আছে, তো আমাদের এখানে রাইট আনসার কি হয়ে গেল? ত্রয়োদশী হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। ত্রয়োদশী মানে হচ্ছে আকাশ ও পৃথিবী, রোদসী মানে হচ্ছে স্বর্গ ও মর্ত, তারপরে এই অন্তরিক্ষ মানে হচ্ছে গিয়ে ওই আকাশ বা শূন্যস্থানকে বোঝায়, এবং ধরণী মানে কি বুঝলাম আমরা? পৃথিবী। তো এভাবেই কিন্তু ক্লাসটা চলবে, প্রত্যেকটা বিষয়কে ভেঙে চুরে আলোচনা করা হবে এবং প্রত্যেকে বলবে যে ক্লাসটি কেমন লাগলো তোমাদের। নেক্সট কোশ্চেন দেখো, যে অক্ষীর অগোচরে। অক্ষীর অগোচরে এর এক কথায় প্রকাশ কি হবে? দেখো, অক্ষীর অগোচরে মানে কি? অগোচরে মানে হচ্ছে কি আড়ালে। ঠিক আছে, আমরা তো জানি অগোচরে কথার মানে হচ্ছে আড়ালে, মানে চোখের আড়ালে। ঠিক আছে, চোখের আড়ালে। তো এটাকে বলা হচ্ছে অক্ষীর অগোচরে মানে কি? মানে হচ্ছে পরোক্ষভাবে। ঠিক আছে, পরোক্ষ মানে হচ্ছে চোখের আড়ালে বা অক্ষীর অগোচরে। প্রত্যক্ষ হচ্ছে পরোক্ষের বিপরীত, এবং এই প্রত্যক্ষ মানে হচ্ছে যা চোখের সামনে ঘটে তাকে প্রত্যক্ষ বলে। যা চোখের সামনে ঘটে না, চোখের অগোচরে ঘটে বা চোখের আড়ালে ঘটে, তাকে বলছে, এই যে পড়লাম আমরা, পরোক্ষ বলে। ঠিক আছে, চাক্ষুষ বা প্রত্যক্ষ প্রায় একই রকমের শব্দ, কাছাকাছি। এবং যা দেখা যায় না তাকে তো তোমরা জানোই, এই যে লেখা আছে অদৃশ্য বলে একটি শব্দ, যার চোখে দেখা যায় না তাকে অদৃশ্য বলে। ক্লিয়ার আশা করি একদম প্রো। নেক্সট কোশ্চেন। প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি লাইক চাই, আবারও বলছি, প্রত্যেকে কিন্তু লাইক করবে আজকের এই ক্লাসটিকে এবং 3 টাইমস হাইপ করবে। যদি লাইকের পর হাইপ অপশান পাও 3 বার কিন্তু হাইপ করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে, খুবই উপকৃত করবে তাদেরকেও। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের জন্য যারা পঞ্চায়েতের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ। তো এরকম ধরনের ক্লাস কি আরও চাও, এরকমভাবে চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এবং অবশ্যই কিন্তু তোমরা বলবে কমেন্টের মাধ্যমে যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে, তোমরা কি বুঝতে পারছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্লাস কে কোথা থেকে ক্লাসটা অ্যাটেন্ড করছো, কোন প্লেস থেকে, কোন জায়গা থেকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে। তো যাই হোক, দেখো বলছে যে নারী বীর, ঠিক আছে, নারী বীর সন্তান প্রসব করে তাকে কি বলা হয়? দেখো, 2014 প্রশ্ন। যে নারী বীর সন্তান প্রসব করে তাকে কি বলা হয়? বীরাঙ্গনা, বীর মাতা, বীর প্রসূ নাকি বীর পত্নী? কোনটা রাইট আনসার হবে এখানে? কোনটা রাইট আনসার হবে? দেখো, প্রথমে আমি চলে আসি বীরাঙ্গনা বলতে কি বোঝায়। দেখো, বীরাঙ্গনা মানেটা কি? এই বীরাঙ্গনা মানে হচ্ছে যে বীর রমণী। ঠিক আছে, বীর রমণীকে বলা হয় বীরাঙ্গনা, বীর রমণী। তারপর দেখো, বীর ও মাতা মানে কি? বীরের মা বা বীরের মা বা বীরের মাতাকে বলা হয় বীর মাতা। তারপর দেখো বীর প্রসূ হচ্ছে এখানে আমাদের রাইট আনসার, বীর প্রসূ। এই বীর প্রসূ মানে হলো অ্যাকচুয়ালি যে নারী বীর সন্তান প্রসব করে তাকে, এই যে প্রসব মানে প্রসূ, এইভাবে কিন্তু মনে রাখতে পারো তোমরা, প্রসব থেকে প্রসূ। তো যে বীর নারী সন্তান প্রসব করে তাকে বলা হয় বীর প্রসূ। এবং বীর পত্নী যেটা লেখা আছে, এটার মানে হলো বীরের পত্নী। ঠিক আছে, বীর পত্নী। তো যাই হোক, আচ্ছা তোমরা এটা একটু চেক করে নেবে যে বীর মাতা বলতে কী বোঝায়। ঠিক আছে, বীর মাতার কথার অর্থটা অ্যাকচুয়ালি কী বোঝায়, তোমরা কিন্তু কমেন্টে এটা লিখে জানাও। ঠিক আছে। নেক্সট ভেরি সিম্পল প্রশ্ন, আশা করি প্রত্যেকে পারবে। 2017 প্রশ্ন, যে হাতির ডাককে এক কথায় কি বলা হয়? দেখো, হাতির ডাককে এক কথায় বলা হয়, সেটা হচ্ছে ব্রিংহর্ন মানে হাতির ডাক। আমরা প্রত্যেকেই জানি ব্রিংহর্ন মানে হাতির ডাক। তো এখানে যেটা নেক্সট আছে হ্রেষা। হ্রেষা মানে কি? হ্রেষা হচ্ছে অ্যাকচুয়ালি ঘোড়ার ডাক। গর্জন হচ্ছে অ্যাকচুয়ালি এই শব্দটা গর্জন বাঘের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনেক সময় সিংহর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বর্জন মানে যেটা জানো তোমরা, বর্জন মানে ত্যাগ করে দেওয়া। তো আমাদের এখানে রাইট আনসার হয়ে গেল ব্রিংহর্ন। বাকি তোমরা তো জানো ব্যাঙের ডাক, মখমুখী, ময়ূরের ডাক, কেকা, এই শব্দগুলো তোমাদের জেনে রাখতে হবে। যে পশু পাখির ডাক সংক্রান্ত যে শব্দগুলো আছে সবটাই কিন্তু মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, যে যিনি অনেক দেখেছেন তাকে কি বলা হয় এক কথায়?
যিনি অনেক দেখেছেন তাকে এক কথায় কি বলা হয়? তাকে এক কথায় বলা হয়, দেখো দূরদর্শী মানে কি? দূরদর্শী মানে যিনি ভবিষ্যতের কথা চিন্তা করেন তাকে তো দূরদর্শী বলা হয়। পণ্ডিত মানে তোমরা জানো যে যিনি শাস্ত্র জানেন, শাস্ত্রজ্ঞান যার মধ্যে রয়েছে তাকে পণ্ডিত বলা হয়। আর পর্যটক মানে তো সেটা তোমরা জানোই, যিনি দেশ বিদেশ ভ্রমণ করে থাকেন। তো এখানে আমাদের যেটা রাইট আনসার হবে সেটা হচ্ছে দেখো বহুদর্শী। বহুদর্শী মানেই হলো যিনি অনেক দেখেছেন। বহুদর্শী, দর্শী থেকে দর্শন মানে দেখা। আশা করি তোমাদেরকে ভেঙে বোঝাতে পারছি, ঠিক আছে? কমেন্ট করে কিন্তু জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, যা দমন করা কষ্টকর। দেখো 2016 প্রশ্ন, যা দমন করা কষ্টকর তাকে এক কথায় কি বলা হয়? যা দমন করা যায় না, কষ্টকর, তাকে বলা হয় দুর্দমনীয়, ঠিক আছে? দুর্দমনীয়। বাকি শব্দগুলো আশা করি তোমরা জানো যে দুর্জয় মানে কি? দুর্জয় মানে হচ্ছে যাকে জয় করা কষ্টকর, ঠিক আছে? তাকে তো দুর্জয় বলা হয়, জয় করা কষ্টকর। দুর্গম মানে যে পথে যাওয়া কষ্টকর। আর অজেয় মানে হচ্ছে কি? অজেয় মানে হলো যাকে জয় করা কষ্টকর। তো আমি যদি আরেকবার ফ্রেশ করে তোমাদেরকে বলে দিই, দেখো অজেয় মানে হচ্ছে যাকে জয় করা কষ্টকর। দুর্দমনীয় মানে হচ্ছে এই যে যাকে দমন করা কষ্টকর। দুর্জয় মানে যাকে জয় করা কষ্টকর, ঠিক আছে? তারপরে দেখো দুর্গম মানে যে পথে যাওয়া কষ্টকর, ঠিক আছে? তো এই হচ্ছে মানে আর হচ্ছে এই দুর্জয় আর অজেয় দুটোই প্রায় আলাদা, মানে দুটোই প্রায় একই, একদম সেম টাইপের, ঠিক আছে? অজেয় মানে হচ্ছে যাকে জয় করা যায় না, দুর্জয় মানে হচ্ছে আবার জয় করা কষ্টকর, এরকম মিনিং হয়। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটার রাইট আনসার হচ্ছে দুর্দমনীয়। নেক্সট কোশ্চেন দেখো, রন্ধন করার ইচ্ছা মানে রান্না করার ইচ্ছা তাকে কি বলা হয়? রন্ধন করার ইচ্ছাকে বলা হয়, প্রথমেই রাইট আনসার দেখতে পাচ্ছি, রুরুক্ষু বলা হয়। রন্ধন করার ইচ্ছাকে বলা হয় রুরুক্ষু, ঠিক আছে? বুভুক্ষু মানে কি? এই বুভুক্ষু মানে হচ্ছে খাবার খাওয়ার ইচ্ছাকে বলা হয় বুভুক্ষু, ঠিক আছে? আশা করি তোমাদেরকে কিন্তু ক্লাসটি ভালো লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগছে এবং কে কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছে এবং ক্লাসটার কীভাবে আরও বেটারমেন্ট করা যায়। অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ যেই কথাটা বলেছিলাম তোমাদের, যে তোমাদের জন্য পঞ্চায়েতের স্পেশাল ব্যাচ হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ, যেখানে শত শত ছাত্রছাত্রীরা রয়েছে, ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করছে, প্লাস ইবুক পিডিএফ নোটসগুলো কিন্তু পেয়ে থাকছে। তো সেই চ্যানেল কিন্তু জয়েন করে ফেলো, লিঙ্ক কমেন্টে পেয়ে যাবে, পিন করা আছে নিচে, প্লাস ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ জয়েন করে নাও, একদম সব কিছু ফ্রি। জয়েন করার পর উপরে থাকা নোটিফিকেশান ক্লিক করে অল করে নাও, যাতে করে যে কোনো আপডেটস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়, ঠিক আছে? তো যাই হোক, দেখো বুভুক্ষু মানে কি? বুভুক্ষু মানে হচ্ছে খাবার খাওয়ার ইচ্ছাকে বুভুক্ষু বলা হয়। জিঘাংসা, এই জিঘাংসা মানে হচ্ছে, অনেকে বলবে জিজ্ঞাসা করছে এরকম কিছু না, এমনটাকে জিঘাংসা বলা হয় না। এই জিঘাংসা শব্দটা কিন্তু খুবই ক্রিটিক্যাল টাইপ শব্দ, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই জিঘাংসা মানে হচ্ছে অ্যাকচুয়ালি হত্যা করার ইচ্ছা, ঠিক আছে? হত্যা করার ইচ্ছাকে বলা হয় জিঘাংসা। এবং তিতিক্ষা যেটা বলেছে, তিতিক্ষা হচ্ছে ক্ষমা করার ইচ্ছাকে বলা হয় তিতিক্ষা। আশা করি সব কিছু বুঝতে পেরেছো তোমরা। আরও একবার সাম আপ করে দিই, তাহলে তোমাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ রুরুক্ষু, এই রুরুক্ষু মানে হচ্ছে রন্ধন করার ইচ্ছা, বুভুক্ষু মানে হচ্ছে খাবার খাওয়ার ইচ্ছা, জিঘাংসা মানে হলো হত্যা করার ইচ্ছা, আর তিতিক্ষা, এই যে লাস্ট অফ অল তিতিক্ষা মানে হচ্ছে ক্ষমা করার ইচ্ছা। ক্লিয়ার? একদম সব কিছু ক্লিয়ার। কোনো রকম শব্দের কোনো রকম মিনিং সংক্রান্ত যদি কোনো রকম ডাউটস থাকে তোমাদের মনে, অবশ্যই কিন্তু নির্দ্বিধায় তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, মৃগনাভি, এই মৃগনাভির এক কথায় প্রকাশ কোনটি? দেখো মৃগনাভি মানে হচ্ছে, দেখো কস্তুরী, ঠিক আছে? কস্তুরী মানে মৃগনাভি। মানে কি? কস্তুরী হলো এটা সুগন্ধ দ্রব্য যা হরিণের নাভি থেকে পাওয়া যায়। মৃগ মানে হরিণ, আর এই নাভি মানে হচ্ছে নারী বা নাভি বলতে পারো। তো মৃগের বা হরিণের নাভি থেকে পাওয়া যায় যে একটি পদার্থ, সেটা হচ্ছে কস্তুরী, ঠিক আছে? যেটা হচ্ছে একটি সুগন্ধি দ্রব্য। তো যাই হোক, মৃগয়া মানে হচ্ছে হরিণ শিকারকে আমরা মৃগয়া বলে থাকি। মৃগ চর্ম মানে তোমরা বুঝতে পারছো হরিণের চামড়া, ঠিক আছে? অঞ্জন মানে কি? আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলে দিয়েছি অঞ্জন কথার অর্থ, তোমরা মিনিংটা নিচে লেখো, ঠিক আছে? অঞ্জন কথার অর্থ কী? আচ্ছা, আমি আরেকটা বিষয় বলে দিই, এই যে তোমরা দেখতে পাচ্ছ মৃগ চর্ম, আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম এই মৃগ চর্মের কিন্তু আরেকটি শব্দ রয়েছে, সেটা কি? অজিন। অজিন মানে মৃগচর্ম, অজিন বলে দিয়েছিলাম আমি তোমাদের প্রিভিয়াস যে এক কথায় প্রকাশ যে ক্লাসটা ছিল, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো, যা বলা হয়নি তার এক কথায় প্রকাশ কি হবে? যা বলা হয়নি তাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অনুক্ত, ঠিক আছে? অনুক্ত। যা বলা উচিত নয় তাকে বলা হয় অবক্তব্য। যা বলা উচিত নয় তাকে বলা হয় অবক্তব্য, হ্যাঁ, অবক্তব্য। বা যা প্রকাশ করা হয়নি তাকে এই যে লাস্টে দেখতে পাচ্ছ অব্যক্ত। অব্যক্ত মানে কি? যা প্রকাশ করা হয়নি। তো যাই হোক, এটা রাইট আনসার হয়ে যাবে হচ্ছে অনুক্ত। নেক্সট কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, দেখো পঞ্চায়েত ক্লার্ক 2012 প্রশ্ন, ঠিক আছে?
তো ইন্দ্রকে জয় করেছে যে তাকে কি বলা হয় এক কথায়? যে ইন্দ্রকে জয় করেছে যে তাকে এক কথায় বলা হয় ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ বলা হয়, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ জিতেন্দ্রিয় রয়েছে। জিতেন্দ্রিয় মানে তোমরা জানো যে যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন। পঞ্চ ইন্দ্রিয় আমাদের, পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন, পঞ্চ ইন্দ্রিয়কে জয় করেছেন তাকে বলা হয় জিতেন্দ্রিয়, ঠিক আছে। তো ইন্দ্রিয় মানে তো বুঝতেই পারছো, ঠিক আছে। তো আর বেশি উল্লেখ করছি না। নেক্সট কোশ্চেন যথেষ্ট হার্ড টাইপ কোশ্চেন, আশা করি তোমরা অনেকে পারবে না। দেখো, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা করাকে এক কথায় কি বলা হয়? এই সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনার মানেটা আগে আমাদেরকে বুঝতে হবে, তবে কিন্তু আমরা এটা রাইট আনসার করতে পারবো। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা মানে হচ্ছে কাউকে বরণ করে নেওয়া, ঠিক আছে। কাউকে বরণ করে নেওয়া মানে বরণ করে নিচ্ছ, কিন্তু এগিয়ে গিয়ে নিয়ে আসার ব্যাপারটা কিন্তু পড়ছে এর মধ্যে, ঠিক আছে। কাউকে বরণ করে নিচ্ছ ঠিকই, কিন্তু এগিয়ে গিয়ে নিয়ে এসে বরণ করছো, মানে এই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা জানাচ্ছ, ঠিক আছে। তো এই বিষয়টাকে কি বলা হয়? এই বিষয়টাকে বলা হয় প্রত্যুৎ গমন। অপশান নাম্বার ক্ষয়ে রয়েছে, দেখো প্রত্যুৎ গমন। প্রত্যুৎ গমন মানে হচ্ছে এগিয়ে গিয়ে নিয়ে আসা, দিয়ে অভ্যর্থনা জানানো, এগিয়ে গিয়ে নিয়ে এসে অভ্যর্থনা, এটাকে বলা হচ্ছে প্রত্যুৎ গমন। স্বাগতমটা কি তাহলে বলবে? তাহলে তো স্বাগতমটা তো একই বিষয় হলো না। কাউকে সিম্পলি তুমি বরণ করে নিচ্ছ, সেটা হচ্ছে স্বাগতম, ওয়েলকাম, ঠিক আছে। সিম্পলি বরণ করছো, কিন্তু তুমি সামনে এগিয়ে গিয়ে তারপরে তাকে নিয়ে এসে অভ্যর্থনা জানাচ্ছ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যুৎ গমন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনের উত্তর আমি বলবো না, তোমরা বলবে আমাকে, কারণ আমি একটু আগে বলে দিলাম হরিণের যেটা চর্ম মানে হচ্ছে মৃগ চর্ম, সেটাকে এক কথায় কি বলা হয়? অজিন, কৃত্তিবাস, চর্ম না কঙ্কাল? কোনটা রাইট আনসার হবে তোমরা কমেন্টে জানাও। আচ্ছা, অনেকে বলছো যে এই কৃত্তিবাসটা কী জিনিস আবার? কৃত্তিবাস, আচ্ছা দেখো ভালো করে বুঝে নাও কৃত্তিবাসটা কী। দেখো, এই কীর্তিবাস, বাস বাদ দিয়ে দাও, কীর্তি, এই সরি কৃত্তি, এটা উচ্চারণ কিন্তু কৃত্তি, কীর্তিবাস না। কৃত্তিকে আবার অনেক সময় অনেকে কৃতিও বলে থাকেন, কয়েরই তয় হচ্ছি, কৃতিও বলে থাকেন, ঠিক আছে। তো যাই হোক, তো কৃতি কথার অর্থ কী? এই কৃতি কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি বাঘের চামড়া, ঠিক আছে। বাঘের চামড়াকে কৃত্তি বা কৃতি বলা হয়। যেমন হরিণের চামড়াকে অজিন বলা হয়, সেরকমই কিন্তু বাঘের, আরে আমি তো উত্তরটা বলে ফেললাম। তো যাই হোক, আশা করি তোমরা এতক্ষণে কমেন্টে রাইট আনসার করে ফেলেছো, এটা রাইট আনসার হচ্ছে অজিন, ঠিক আছে। তো যেরকম হরিণের চামড়াকে অজিন বলা হয়, বাঘের চামড়াকেও বলা হয় কৃত্তি বা কৃতি, ঠিক আছে। এছাড়াও দেখবে তোমরা যে শিবের এক নাম আছে কৃত্তিবাস, শিবের এক নাম কৃত্তিবাস। কারণ কি? কারণ হচ্ছে তিনি যে চামড়া পরিধান করে থাকেন, সেই চামড়াটা হচ্ছে কৃতি। কৃতি মানে কি? বাঘের চামড়া। ক্লিয়ার তো এবার প্রত্যেকের কাছে? ভেরি সিম্পল প্রশ্ন এবার, যে নষ্ট হওয়ার স্বভাব যার, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নশ্বর বলা হয়, নশ্বর, ঠিক আছে। আর অবিনশ্বর মানে কি? যা নষ্ট হয় না। অবিনশ্বর মানে যা নষ্ট হবে না, যার বিনাশ নেই। তারপরে দেখতে পাচ্ছ ক্ষণস্থায়ী মানে তোমরা জানোই যা খুব অল্প সময়ের জন্য থাকে তাকে ক্ষণস্থায়ী বলে। আর ভঙ্গুর মানে হলো যা সহজে ভেঙে যায়। নেক্সট কোশ্চেন দেখো, জানার ইচ্ছা, একে এক কথায় কি বলা হয়? জানার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা। জিজ্ঞাসা হচ্ছে অ্যাকচুয়ালি জানার ইচ্ছা, ঠিক আছে। এই জিজ্ঞাসা যেটা রয়েছে অনেকে কিন্তু কনফিউজ করে ফেলে এটাই। জিজ্ঞাসা মানে হচ্ছে জয় করার ইচ্ছা, ঠিক আছে, জিজ্ঞাসা। তারপরে দেখতে পাচ্ছ জিজিবিষা, এই জিজিবিষা মানে হলো বেঁচে থাকার ইচ্ছাকে জিজিবিষা এক কথায় বলা হয়। এগুলো কঠিন, একটু হার্ড লেভেল শব্দ, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই নোট ডাউন করে নিতে হবে খাতাতে, ঠিক আছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ শুশ্রূষা, এই শুশ্রূষা মানে হলো সেবা করার ইচ্ছা। তো আশা করি ক্লিয়ার প্রত্যেকটা শব্দ তোমাদের কাছে। জিজ্ঞাসা এখানে রাইট আনসার, জানার ইচ্ছাকে জিজ্ঞাসা বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যা কষ্টে লাভ করা যায় তাকে কি বলা হয়? যা কষ্টে লাভ করা যায় তাকে বলা হয় দুর্লভ, ঠিক আছে। তাকে বলা হয় কি? দুর্লভ। সুলভ হচ্ছে দুর্লভের বিপরীত শব্দ। সুলভ মানে হচ্ছে যা সহজে পাওয়া যায়, আর যা একেবারেই পাওয়া যায় না তাকে কি বলা হয়? অলভ্য, অলভ্য বলা হয় তাকে, ঠিক আছে। আর কষ্টসাধ্য মানে তো বুঝতে পারছো যা কষ্ট করে সম্পাদন করতে হয়, তাকে বলা হচ্ছে কষ্টসাধ্য। নেক্সট কোশ্চেন, যে একই গুরুর শিষ্য তাকে কি বলা হয়? একই গুরুর শিষ্যকে বলা হয়, দেখো সতীর্থ। আমি প্রিভিয়াস ক্লাসও সম্ভবত করেছি, সতীর্থ বলা হয় একই গুরুর শিষ্যকে। সহপাঠী মানে তোমরা জানো যারা একসাথে পড়ে তাদেরকে সহপাঠী বলা হয়। আর হচ্ছে যার একই মায়ের মানে যারা একই মায়ের গর্ভজাত তাদেরকে বলা হয় সহোদর। ওই যে কবিতাটা আছে, মোরা দুই সহোদর ভাই, সেই সহোদর কথার অর্থ হলো যারা একই মায়ের গর্ভজাত তাকে সহোদর বলা হয়। আর সখা মানে তোমরা জানো আশা করি। নেক্সট কোশ্চেন, উপকারের অপকার যে করে তাকে কি বলা হয়? উপকারের অপকার মানে কেউ একজন উপকার করলো তো তার আবার অপকার করে দিল। তো দেখো, উপকারের অপকার করে যে তাকে বলা হয়, এই প্রশ্নটা কিন্তু বহুবার ঘুরিয়ে ফিরিয়ে আসে পঞ্চায়েত পরীক্ষায়, এবারও আসার চান্সটা কিন্তু অনেকটাই। তো এক্ষেত্রে উত্তর দেখো কী হবে। প্রথমে যদি দেখি কৃতজ্ঞ, তো কৃতজ্ঞ মানে তো হবে না, কারণ কৃতজ্ঞ মানে হচ্ছে যে অপরের যে উপকার সেটাকে কিন্তু স্বীকার করে, তাকে কি বলা হয়? কৃতজ্ঞ।
কৃতজ্ঞ হবে এক্ষেত্রে রাইট আনসার। কৃতজ্ঞ মানে কি? এই কৃতজ্ঞ মানে হচ্ছে যে মানে উপকারের অপকার করে, ঠিক আছে? কোনো কৃতজ্ঞতা তো স্বীকার করে না, বরঞ্চ অপকার করে, তো এটাকে বলা হয় কৃতজ্ঞ, ঠিক আছে? আর অকৃতজ্ঞ মানে তো বুঝতেই পারছো যে উপকারের মর্যাদা দেয় না। এক কথায় এই যে কৃতজ্ঞ হয় সে অবশ্যই অকৃতজ্ঞ হবে, আর উপকারী মানে তোমরা জানো। নেক্সট কোশ্চেন, বিদেশে অবস্থানকারী তাকে এক কথায় কি বলা হয়? বিদেশে অবস্থানকারী মানে হচ্ছে প্রবাসী, ঠিক আছে? প্রবাসী। তো অভিবাসী কাকে বলে? অভিবাসী, অনেকে প্রবাসী আর অভিবাসীটা গুলিয়ে ফেলে। প্রবাসী মানে হচ্ছে বিদেশে অবস্থান করছে, মানে বিদেশে থাকছে। আর অভিবাসী মানে হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে স্থায়ীভাবে, এক দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছে স্থায়ীভাবে বসবাস করতে, তাকে বলা হয় অভিবাসী। যেমনটা আমি তোমাদের ইংরেজিতে বলেছিলাম ইমিগ্র্যান্ট আর এমিগ্র্যান্টের মধ্যে পার্থক্য, ঠিক তেমনভাবেই কিন্তু রয়েছে প্রবাসী অভিবাসীর পার্থক্য। ক্লিয়ার তো? নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো, যা পূর্বে দেখা যায়নি তাকে কি বলা হয়? যা পূর্বে দেখা যায়নি তাকে বলা হয় অদৃষ্টপূর্ব, ঠিক আছে? অভূতপূর্ব মানে তো তোমরা জানোই যা আগে কখনো ঘটেনি। নেক্সট কোশ্চেন দেখো, যে গাছ ফল পাকলে, যে গাছ ফল পাকালে মরে যায় সেই গাছকে কি বলা হয়? সেই গাছকে কি বলা হয় এক কথায়? এরকম ধরনের গাছ কিন্তু দেখবে অনেকই রয়েছে, সেগুলোকে অ্যাকচুয়ালি ঔষধি গাছ বলা হয়, ঠিক আছে? বনস্পতি মানে তোমরা জানো, বনস্পতি মানে আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যেসব বড় গাছের ফুল হয় না, মানে ফুল না হয়ে ফল হয়ে যায়, তাদের বনস্পতি বলা হয়, যেমন ডুমুর, বট, এগুলো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দিনের শেষ ভাগকে কি বলা হয়? এটা সময় সংক্রান্ত প্রশ্ন, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। দেখো মধ্যাহ্ন এখানে কিন্তু দেয়নি, মধ্যাহ্ন। আচ্ছা, তাহলে দিনের শেষ ভাগকে কি বলা হয়? অপরাহ্ন বেলা বলা হয়, আমরা তো জানি অপরাহ্ন বেলা, ঠিক আছে? অপরাহ্ন বেলা। এই যে সায়াহ্ন বলা হচ্ছে, সায়াহ্ন, সায়াহ্ন ভালো করে কিন্তু শব্দগুলোকে নোট করে নেবে তোমরা। এই সায়াহ্ন মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাকে বোঝায়, ঠিক আছে? সন্ধ্যাবেলাকে বোঝাচ্ছে। যেমন হচ্ছে তোমরা দেখবে প্রত্যুষ রয়েছে, দিনের সূচনা ঠিক প্রথম সময়টাকে প্রত্যুষ বলা হয়, ভোরে, ঠিক আছে? দিনের মধ্যভাগকে মধ্যাহ্ন বলা হয় এবং দিনের শেষ ভাগকে অপরাহ্ন বেলা বলা হয়। তো এগুলো কিন্তু জেনে রাখতে হবে পরীক্ষার জন্য, সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলা হয়? এটা কিন্তু অ্যাডভান্স গ্রামার থেকে প্রশ্ন, ব্যাকরণের, মানে বাংলা ব্যাকরণের। মৃতের মতো অবস্থা যার তাকে বলা হয় মৃতবৎ, মৃতবৎ বলা হয়। যার মৃতর মতো অবস্থা তাকে মৃতবৎ বলা হয়, ঠিক আছে? এই যে মুমূর্ষু যেটা দেখছো, এই মুমূর্ষু কথার অর্থ কী? মানে এই মুমূর্ষু মানে হচ্ছে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে এমন ব্যক্তি, মানে প্রায় মারা যাবে, একদম মৃত্যুর কাছাকাছি পৌঁছেছে, এটা তাকে মুমূর্ষু বলা হয়, ঠিক আছে? আর এই যে মরণাপন্ন দেখছো, এটা মানে প্রায় মুমূর্ষুর মতোই, মানে হচ্ছে মরণাপন্ন মানে মৃত্যুর নিকটবর্তী প্রায়। নেক্সট কোশ্চেন, এই প্রশ্নটা আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের দিয়েছিলাম। যা দীপ্তি পাচ্ছে মানে জ্বলছে তাকে কি বলা হয়? দীপ্তি পাচ্ছে মানে হচ্ছে দেদীপ্যমান, ঠিক আছে? দেদীপ্যমান। নেক্সট কোশ্চেন, আচ্ছা রিপিট হয়ে গেছে আবার, ময়ূরের, ও সরি ওটা তো অন্য ছিল, হরিণের ডাক ছিল বা হাতির ডাক ছিল সম্ভবত, এবার ময়ূরের ডাক দিয়েছে। ময়ূরের ডাক তোমরা জানো, কেকা হচ্ছে ময়ূরের ডাক, কুজানো জানো পাখির ডাক, ঠিক আছে? আর কাকলি বলা হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে বলবে যে কাকলিটাও তো পাখির ডাক, কিন্তু কাকলি হচ্ছে অ্যাকচুয়ালি ছোটো ছোটো পাখির কিচিরমিচিরকে কাকলি বলে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আর এটা লাস্ট কোশ্চেন, যে দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমিকে কি বলা হয়? উত্তর হবে উপত্যকা বলা হয়, ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা অনেকে বলছে অধিত্যকা কি? অধিত্যকা, আচ্ছা অধিত্যকা দেখো, অধিত্যকা মানে হচ্ছে পাহাড়ের উপরের সমতল ভূমিকে অধিত্যকা বলা হয়, ঠিক আছে? উপত্যকা তো বললামই যে দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমিকে উপত্যকা, আর হচ্ছে অধিত্যকা হচ্ছে পাহাড়ের উপরের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেকে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য, এবং প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে বন্ধুদেরকে এবং লাইক করে দেবে অবশ্যই কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ প্রত্যেকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য, ধন্যবাদ।